আমাদের পেজে কিন্তু অনেক ইনবক্স এসে থাকে বা কমেন্ট এসে থাকে যে তার পুরনো প্রেমিক বা প্রেমিকাকে তারা ভুলতে পারছে না। অ্যাজ আ লাইফ কোচ আপনার কি মনে হয় যে আসলে ভোলা কি পসিবল পুরান প্রেমিক বা প্রেমিকাকে? প্রথম উত্তরটা হচ্ছে ভোলাটা কেন জরুরি সেটা জানতে হবে। যদি অর্ণি তোমার মনে হয় যে ভোলাটা জরুরি, অনেক সময় আছে না যে কিছু মানুষের সাথে সম্পর্ক বা পরিচয় আমাদের জন্য অনেক অর্থ বহন করে, আমাদেরকে ইতিবাচক প্রভাব বিস্তার করে, জীবনে সামনে এগিয়ে চলতে হেল্প করে। সো তাদেরকে আমি হয়তো না ভুলতে পারি, কিন্তু যে মানুষটা আমাকে পেন দিচ্ছে, কষ্ট দিচ্ছে, যার জন্য আমি ভেতরে ভেতরে শেষ হয়ে যাচ্ছি, সেই মানুষটাকে আমার ভুলতে হবে। যারা পেইনে আছেন বলে মনে করেন এবং যারা মনে করেন যে আমি এর থেকে উঠতে চাই, তাদের জন্য সুসংবাদ হচ্ছে অতীতকে, এক্সকে, তার করা খারাপ ব্যবহারকে ভোলা সম্ভব। যেই ট্রমার মধ্যে মানুষ শেষ হয়ে যায়, আগুনে জ্বলার মতো শেষ হয়ে যায়, সেই আগুনের উপরে জল ঢালা সম্ভব, একদম শীতল করে দেওয়া সম্ভব। কখনো কখনো অপারেশন জরুরি। অপারেশন মানে হচ্ছে হাতটা কাটতে হবে যদি ভেতরে কোনো টিউমার থাকে, আচ্ছা রাইট? কিন্তু ওই টিউমারটা বড় হলে ক্যান্সার হয়ে যাবে, সো ওইটা কেটে ফেলে দেওয়াটা জরুরি। কিন্তু বাঁচতে হলে ওই দাগটা নিয়ে তোমাকে বাঁচতে হবে। এই যে উপলব্ধি, এই যে প্রক্রিয়া, যে প্রসেস, এইটা বুঝিয়ে দিলে একটা মানুষকে, তিনি নিজেই জিনিস আসলে সলভ করে ফেলতে পারে। এটা তো অনেক লং প্রসেস, চাইলে তো আসলে ভোলা যায় না। সঠিক। আমার এক্সপিরিয়েন্স বলে 8টা সেশন লাগে, মানে 8 ঘন্টা লাগে এই পুরো প্রক্রিয়াটা শেষ হতে। 8 দিন হয়তো ম্যাক্সিমাম লাগে। 8 দিনে একটা মানুষকে ভোলা যায়, এটা কি সম্ভব? 8 দিনে ওই মানুষটার প্রভাব, ওই মানুষটার কৃতকর্ম তোমার জীবনে শূন্য হয়ে যাবে, এইটা সম্ভব। একদম শূন্য? ইনশাআল্লাহ। দ্যাটস গ্রেট। অনেক ইনবক্স বা কমেন্ট এটা দেখে থাকি যে স্বামী এবং স্ত্রী দুজনেই দুজনকে সন্দেহ করে। সো এটার আসলে মানে সমাধানটা কি? আমার কাছে মনে হয় এটা তো সম্পর্ক অনেক জটিল করে ফেলে। সন্দেহ বাতিকতা একটা মানসিক রোগ, এটা আমরা অনেকে জানি না। সন্দেহ একটা লিমিট পর্যন্ত সুন্দর, সম্পর্ককে গুছায় রাখে, সম্পর্ক ধরে রাখে, কিন্তু সন্দেহের একটা লিমিটের পরে গিয়ে সেটা সব নষ্ট করে। সন্দেহ করা উচিত, কিন্তু সন্দেহটা হচ্ছে এরকম করে যে তাকে অনুভব করানো যে তুমি আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ, অনেক জরুরি, তুমি আমার জন্য প্রায়োরিটিতে নাম্বার 1, এইটুকু তাকে বোঝানোটা আমার জরুরি। কিন্তু তারপরে গিয়ে মানুষ যখন সন্দেহ করতে থাকে, সম্পর্কটা মরে যায়। যেমনটা শক্ত করে কাছ থেকে নাক চেপে ধরলে যেরকম হয়, নিঃশ্বাস নেওয়ার ক্ষমতা থাকে না, মানুষটা মরে যায়, সেরকম। এখন এ থেকে মুক্তির পথ আছে। সন্দেহ বাতিকতা একটা নির্মূলযোগ্য রোগ। যদি মানসিক রোগ পর্যায়ে না যায়, তার আগে যেই পর্যন্ত আমরা কাজ করি ওইটুকু হয়ে গেলে সেটা ডাক্তার যেতেই হবে তোমার। কিন্তু তার আগ পর্যন্ত যদি সে অসুস্থ না হয়ে যায়, তার আগ পর্যন্ত অতিরিক্ত সন্দেহ করার যে প্রবণতা, সেটা আমাদের পক্ষে কমিয়ে ফেলা সম্ভব। কেমন করে কমানো সম্ভব? সম্পর্ক টিকে থাকে একটা সেতুর উপর, যাকে বলা হয় বিশ্বাস, যার প্রতিটা পিলারে থাকে আস্থা, দায়িত্ববোধ, ভালোবাসা, কর্তব্য, এরকম অনেকগুলো পিলার থাকে। আচ্ছা, ওই পিলারের উপরে যখন ব্রিজটা দাঁড়ায় থাকে, তখন সম্পর্কটা সুন্দর থাকে। আর এই ব্রিজটা দুর্বল হতে শুরু করে হচ্ছে সন্দেহ দিয়ে। আমাদেরকে কি করতে হয়? ওই ব্রিজের নিচে যে পিলারগুলোকে শক্ত করতে হয়। আমরা যখন কাপল কাউন্সিলিংয়ে বসি, কাপল নিয়ে বসে একজনের সঙ্গে কথা বলি, ওনারা দেখা যায় যে জীবনে অনেক বছর হয়ে গেছে কথা বলে নেই একজন আরেকজনের সঙ্গে। একই বিছানায় ঘুমোচ্ছে, সারাদিন লবণাংশ মাছাংশ বলে চিল্লাচ্ছে, কিন্তু একজন আরেকজনের ভেতরে যে কথা, সেটা কোনোদিন বলা হয়নি, বলেই নেই, হয় নাই। তারা যখন আমার সামনে লম্বা সোফাটাতে দুজন মানুষ বসে দুই কোনায়, আমি দেখতে পাই মাঝখানে আকাশ পাতাল পার্থক্য। এই 6 ইঞ্চির দূরত্ব 6 ইঞ্চি না, এটা এক আসমান জমিনের পার্থক্য। এবং তারা যখন বলতে শুরু করেন, একটা পর্যায়ে দেখা যায় তারা দুজনের প্রতি ভালোবেসে কান্না এসে যায় তারা, অ্যান্ড দে হাগ ইচ আদার, হোল্ড ইচ আদার টাইটলি, এবং জিনিসগুলো উধাও হয়ে যায়। সন্দেহ প্রবণতা দূর করা খুব সোজা, এর জন্য অনেক কিছু করতে হয় না, কিন্তু এর জন্য অনেক কিছু হয়ে যায়। সো সন্দেহবাতিকতা একটা নির্মূলযোগ্য ব্যাপার, এবং এটা দূর করতে পারলে সম্পর্ক অনেক সুন্দর। আমাদের কমেন্টের ইনবক্সে সবচেয়ে বেশি যে প্রশ্নটা করে থাকে সেটা হচ্ছে, আমার হাজব্যান্ড পরকীয়া আসক্ত, কি করলে আমার হাজব্যান্ড আমার কাছে ব্যাক আসবে, বা কেন আমার হাজব্যান্ড অন্য নারীর প্রতি আসক্তিটা আছে? তোমাকে সবচেয়ে ভয়ঙ্কর লাইনটা বলি আগে। দেখবা যে যেই হাজব্যান্ড পরকীয়া করছে, যেই মহিলার সাথে করছে, সেই মহিলা তার বউয়ের চেয়ে কম সুন্দরী দেখতে। ইটস ট্রু, আই এগ্রি। এবং যে পুরুষটার সঙ্গে হয়তো বউ পরকীয়া করছে, সেই পুরুষটা তার জামাইয়ের চেয়ে কম সুন্দর দেখতে। তাহলে কেন করছে? কেন? এক্স্যাক্টলি মাই কোয়েশ্চন। এই কেন প্রশ্নের উত্তর যদি খোঁজা যায়, পরকীয়া মুহূর্তে নাই হয়ে যায়। কিন্তু আমরা কি করি? আমরা রেজাল্ট নিয়ে কাজ করি, কারণ নিয়ে কাজ করি না। আমরা ফ্যামিলিতে দেখা যায় যে হাজব্যান্ড এটা করছে, বউ এটা করছে, আমরা ওই যে করছে সেইটার জন্য তাকে শেষ করে ফেলবো, ঝগড়াঝাটি, মারামারি, পরিবার, কেস কাবারি সব। কিন্তু কেন করছে ব্যাকে, সেটা নিয়ে কেউ কথাই বলে না।
এবং সেটা নিয়ে কোনো গুরুত্ব দেয় না। ইটস লাইফ কোচ। আমাদের কাজ হচ্ছে কেন প্রশ্নের সমাধানটা করা। যদি সঠিক কারণটা বের করা যায় তাহলে সমাধানটা ইনস্ট্যান্ট সম্ভব। সো যারা পরকীয়া সমস্যা ভুগছেন অনেকে হয়তো দেখে না। সমস্যা কি জানো, আমরা নিজেদের ভুল দেখতে পাই না এবং অন্যের ভুল বিচার করার ক্ষমতাও থাকে না, কারণ আমরা একটা আবেগীয় মুহূর্তে থাকি, সম্পর্কের দায়বদ্ধতায় থাকি, দৈনন্দিন কাজের মধ্যে অনেক অঙ্কের মধ্যে থাকি। আমাদের সবসময় কোনো না কোনো তৃতীয় পক্ষ দরকার পড়ে সলভ করার জন্য যে এটা কি করব, দেখা যায় না, আয়না দেখি না যে এরকম আমি সুন্দর করে চুল আঁচড়াচ্ছি কিনা সেটা দেখার জন্য আয়না দরকার হয়, আমার সম্পর্কটা ঠিক আছে কিনা এটা দেখার জন্য অনেক সময় থার্ড পার্সন দরকার হয়। ওইটা আসলে মানুষের বিবেক কাজ করাটা অনেকটুকু বন্ধ করে দেয়। নিজে নিজে অ্যান্টিবায়োটিক খাওয়া উচিত না ভাই। আমাদের ইনবক্সে বা কমেন্টে কিন্তু এসে থাকে যে আমার ভালোবাসার মানুষ বা আমার প্রিয় মানুষ বা হাজব্যান্ড আমাকে অনেক মারধর করে, কিন্তু আমি ওকে অনেক ভালোবাসি, কিন্তু ছোট থেকে ছোট বিষয় নিয়েই আমাকে মারধর করে। এটা কি আসলে কি এটাকে কি বলবে? এটাকে মেন্টালি কোনো ইলনেস অর এটা ইচ্ছা করে বা রাগবশত? দেখো, এর উত্তর শুনলে তুমি আমার উপর রাগ করতে পারো, কিন্তু উত্তরটা তোমার জানা উচিত। যেই পক্ষই, ছেলে হোক মেয়ে হোক, যদি মার খায়, শারীরিকভাবে অ্যাবিউজের শিকার হয়, দোষটা তার। ধরো তুমি যদি আমাকে মারো তাহলে দোষ আমার, তোমার না। কেন? পৃথিবীতে জন্ম দেওয়া মা বাবা ছাড়া, কোনো কোনো ক্ষেত্রে মা বাবাও না, কেউ তোমাকে আঘাত করার অধিকার রাখে না। তুমি যদি একবার এটা সহ্য করো, তুমি নিশ্চিত থাকো দ্বিতীয়বার তোমার উপরে হবে, তৃতীয়বার তোমার উপরে হবে, চতুর্থবার তোমার উপরে বা হবেই। কারণ মানুষটা যদি জানে এই মানুষটারে মারলে কিছু যায় আসে না, ও তো পিটাবে, ছাগলের মতো পিটাবে। এখন তাহলে সমস্যার সমাধানটা কি? সমাধানটা হচ্ছে যে মার খাচ্ছে সে তো দুর্বল না, তার কিন্তু অনেক স্ট্রেংথ আছে, কিন্তু সে নিজেকে পোট্রে করেছে, সে নিজেকে আঁকিয়েছে, বা সে নিজেকে তার হাজবেন্ড বা ওয়াইফকে দেখিয়েছে যে আমি দুর্বল। সে কোথায় স্ট্রং সে জানে না। 30 বছর সংসার করছে এক নারী, আমার সাথে কথা বলার কিছুদিন পরে সে বলতেছে, জানেন ভাই আমি জানতাম না যে সন্তানগুলো যে শুধু আমি জন্ম দিচ্ছি এই সন্তানের দায়িত্ব আমার হাজবেন্ডেরও। আমার সারা জীবন ধারণা ছিল যে সন্তান জন্ম দিচ্ছে আমি, সন্তানগুলো আমার হাজবেন্ডের যে রেসপন্সিবিলিটি আছে সন্তানের উপরে আমার কোনো ধারণা ছিল না। এবং এই নারীটা সেম ঘটনার শিকার, সে রেগুলারলি মেন্টালি ফিজিক্যালি মার খাচ্ছে। দেন হাউ শি টার্নড, সে কেমনে ঘুরলো, ও টার্নটা নিল কেমনে? খুব উচ্চ বংশের মেয়ে, বিউটিফুলি, 14 বছর বয়সে বিয়ে হয়েছে, 3টা বাচ্চা আছে। শেষ বয়সে এসে সে যেটা করছে, আমার পরামর্শ অনুযায়ী আমি তার কাছ থেকে পুরো লিস্ট নিলাম, কার কাছে কত টাকা ধার দিছে, কি কোথায় ফেলে রাখছে টাকা, সব টাকাগুলো আমি বললাম যে আপনি একটা একটা করে উঠানোর প্রসেসও আমি বললাম। এবং তারপরে উঠাইতে উনি আমার সাথে প্রায় 2 বছর হলো আমার সেশন নিচ্ছেন, এবং প্রায় 2.5 থেকে 3 কোটি টাকা তার ব্যাংক অ্যাকাউন্টে জমছে, শুধু ধার তুলতে গিয়ে, তার পাওনা তুলতে গিয়ে, তার ন্যায্য অধিকার তুলতে গিয়ে। এখন স্বামীকে সে উপহার দেয়। তুমি বোঝো, যেই বউ নিজের টাকা দিয়ে স্বামীকে উপহার দেয়, ওই স্বামীর হাত উঠতে পারবে তার বউয়ের গালে? এত সোজা তো অনেকের, যাদের ওঠে তাদের ইস্যু আবার অন্য। খুঁজতে গিয়ে দেখবা যে মাইর খাইতেছে সে অনেক সময় মাইর খাওয়ার যোগ্য, এমন কোনো কাজ সে করতেছে সে মাইর খাওয়ার যোগ্য, কিন্তু কেউ কখনো ভুলেও কারো গায়ে হাত তোলা উচিত, কেউ গায়ে হাত তুললে আইনের আশ্রয় নেবেন। ইনবক্সে একটা টেক্সট এসেছে যে আমি যার সাথে সম্পর্ক আছে, প্রেমের সম্পর্কে, তাকে বিয়ে করার সময় চলে এসেছে, কিন্তু এখন আমি একটু কনফিউজড, হি ইজ রাইট ফর মি অর নট। সে একটা পার্টনার হিসেবে রাইট নাকি প্রেম করার পর কেন তার এটা মনে হলো? সবচেয়ে দামি প্রশ্ন যে আমি আমার যে বয়ফ্রেন্ডের সঙ্গে প্রেম করছি তাকে বিয়ে করবো কিনা। এটা কেমন করে বুঝবো যে এই মানুষটা আমার জন্য পারফেক্ট? অফকোর্স অনেক কিছু আমি বলি যে অনেক ইকুইপমেন্টস দরকার, এলিমেন্টস দরকার, উপকরণ দরকার একটা সম্পর্ককে পরিপূর্ণতার রূপ দিয়ে। বিয়ে করলাম, বিয়ের দিন বিয়ে হয়ে গেল, এইটা কিন্তু সবেমাত্র শুরু। আমরা মনে করি যে 7 বছর প্রেম করছি, অনেক স্ট্রাগল করছি, মাইর খাইছি, ধার খাইছি, লাস্টলি বিয়ে হয়ে গেল, আলহামদুলিল্লাহ, তারপরে তাহারা সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। দ্য ফিল্ম এন্ড না বাবা, সিনেমা শুরু তখন থেকে। এতদিন নাটক চলছে, বিজ্ঞাপন চলছে, এইবার শুরু হলো সিনেমা। জীবন একটা চলচ্চিত্র, জীবন থেকে নেয়া। আমি বিবাহিত, আমি জানি। তুমি কাকে বিয়ে করবা, একটা ছেলে কি কি দেখে বিয়ে করার যোগ্য বলে তুমি বিবেচনা করবা? নাম্বার 1, ছেলেটা কর্মঠ কিনা। তার জীবনের সবকিছুর চাইতে তার চাকরি বা ব্যবসা গুরুত্বপূর্ণ হয়, ধরে নিবা সে বিবাহযোগ্য ছেলে। কারণ যে ছেলে ক্যারিয়ারিস্টিক, সে গিয়ে গাঁজারিস্টিক ধরবে না, সে আরেকজনকে টাইম দেবে না, টাইম ওয়েস্ট করবে না, কাজ করবে, বউ বাচ্চাকে টাইম দেবে। কারণ তার কাছে মাথার মধ্যে মূল নেশাই হচ্ছে তার কাজ, ওয়ার্ক। ইউ আন্ডারস্ট্যান্ড? এবং যে অনেক বেশি কাজ করতে পারবে সে তোমাকে নিশ্চিন্তে একটা অর্থনৈতিক নিশ্চয়তা দেবে। দ্বিতীয় হচ্ছে বিনয়। সংসার সুখের হয় কিসের গুণে? রমণীর গুণে। একদম ভুয়া কথা। তাই না? সংসার সুখের হয় পুরুষের ধৈর্যের গুণে।
যেই পুরুষ যত কম কথা বলবে, যেই পুরুষ যত ধৈর্য ধরে চুপ করে থাকতে পারবে, সেই সংসার তত বেশি ভালো থাকবে। কারণ সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, মেয়েরা জন্মগতভাবেই পাগল। এটাকে সুন্দর করে বলতাম মেয়েরা অনেক বেশি ইমোশনাল। আমি ওরকম বললাম না, আমি স্ট্রেট বললাম ব্যাপারটা যাতে বুঝতে সহজে। সো ওই ইমোশনাল একটা বাচ্চাকে কেমনে মানুষ করতে হবে, কেমনে তাকে হজম করতে হবে, তাকে বুঝতে হবে, এটার জন্য প্রচুর ধৈর্য লাগবে। 3 নাম্বার হচ্ছে সে তোমার পরিবার এবং তার পরিবারকে কি এক করে দেখতে পারে কিনা, সবচেয়ে বড় ভেজাল লাগে। এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস। সে তুমি তোমার মা বাবার কথা জিজ্ঞেস করতেছো, তখন সে তোমার মা বাবার কথা জিজ্ঞেস করে কিনা। তুমি যদি তার মা বাবার জন্য কোনো কিছু করো, গিফট কেন, এটা ওইটা সে তোমার জন্য করে কিনা। সমানের চেয়ে বেশি হইতে হবে, সমানের চেয়ে কম হইতে পারবে না। তুমি একটা শার্ট দিলে সে একটা শার্ট এবং শাড়ি দিতে হবে, ন্যূনতম একটা শার্ট দিতে হবে তোমার আব্বার জন্য। বাট এটা গিভ এন্ড টেক হয়ে গেল না। সংসার তো তাই। তুমি বোধহয় পড়ো নাই, তুমি তো বিয়ে এখনো করোনি। সংসারের একটা কাবিনে সই করতে হয়। কাবিন মানে আইনত চুক্তিপত্র, বাংলাদেশ সংবিধান কর্তৃক। সেই চুক্তিতে লেখা থাকে হাজবেন্ড ওয়াইফ বিয়ে করতেছি, যে শর্ত হচ্ছে খাবার দিব, পরবার দিব, থাকবার দিব, সামাজিক অধিকার দিব, আইনগত অধিকার দিব, এবং ওটা দুজন স্বাক্ষর করে। বিয়ে একটা চুক্তি। এবার 4 নাম্বার পয়েন্ট, মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা বলে আজকে শেষ করি। 4 নাম্বার পয়েন্ট হচ্ছে ছেলেটা অন্ধভাবে তার মায়ের কথা শোনে কিনা। আমাদের প্রত্যেকের উচিত আমাদের মা বাবাকে সম্মান করা, কিন্তু মনে রাখতে হবে তাদের জেনারেশনের মাঝখানে আরো 2টা জেনারেশন পার হয়ে আমাদের জেনারেশন। তাদের চিন্তা আমাদের চিন্তা আকাশ জমিন পার্থক্য। মা বাবার প্রতি তুমি দায়িত্ববান হবা, তোমার রক্ত শেষ বিন্দু দিয়ে হলে তাদের পদসেবা করবা তুমি। কিন্তু যখন প্রশ্ন আসবে যে তোমার বউকে তুমি কতটুকু প্রায়োরিটি দিবা, তোমার মাকে তুমি কোন দৃষ্টিতে দেখবা, দুটোর ব্যালেন্স কিন্তু করা শিখতে হবে। এবং যেই ছেলেটা অন্ধভাবে মায়ের প্রতি নিমগ্ন থাকবে, মাম্মাস বয় থাকবে, সে কোনোদিন ভালো হাজবেন্ড হইতে পারবে না, সম্ভবই না। আমার মা এটা করে, আমার মা ওইটা বলে, আমার মা এটা, আমার মা এটা, এইটা যে করতে থাকবে, বুঝবা যে তার গ্রোথ হয় নাই, সে ম্যান হয়ে ওঠে নাই। পুরুষ আর বাচ্চা ছেলের মধ্যে তো পার্থক্য আসে। আর একটা মেয়ে বিয়ে করবে কাকে? পুরুষকে, বাচ্চা ছেলেকে তো না। পুরুষ মাকে এক পাল্লায় রাখবে, দাঁড়ি পাল্লায়, বউকে এক পাল্লায় রাখবে, 2 পাল্লায় সমান হবে ওজনে, কিন্তু কখনোই বউকে ছোট করতে পারবে না। এবং ছোটটা কারা করে? মাম্মাস বয়রা করে। এদের বিয়ে থেকে দূরে থাকতে হবে। আর অনেক পয়েন্ট আছে, সেগুলো অন্যদিন শিখবো। আচ্ছা, আমাদের একটা কমেন্ট এসেছে যে তার হাজবেন্ডের অফিস শেষ হয়ে যায় 6টায়, কিন্তু সে কখনোই 11টা-12টার আগে বাসায় আসে না। মানে তার হাজবেন্ড কখনো কেন জানি তাতে বাসায় আসতে চায় না। ছেলেরা কেন বাসায় আসতে চায় না ঘরে বউ রেখে? বাচ্চাদের মতো প্রশ্ন করছেন, বা যে প্রশ্নটা করেছেন, হ্যাঁ বাচ্চাদের মতো বললাম এই কারণে, বাচ্চারা যেরকম মেলায় গেলে বা দোকানে গেলে বাবা বাবা আমাকে এটা কিনে দাও, কিনে দাও, কিনে দাও, আপনার বাবা দেখবেন অনেক সময় দিত না। আপনি কখনো খোঁজেন নাই যে কেন দিত না? আপনি কাঁদতেন, রাস্তায় গড়াগড়ি করে কাঁদতেন, দোকানের মধ্যে একদম ব্যাঙের মতো বাসায় কেন ফেরে না? এর উত্তর হচ্ছে কেন ফেরে না তার উপরে। সারাদিন একটা মানুষ, একটা পুরুষ মানুষ যখন ব্যবসা বাণিজ্য করবে, দোকানপাট করবে, চাকরি করবে, বসের গালি খাবে, সাঁটায় গালি খাবে। মানে যারা চাকরি করে এটার তো চাকর। এই লোড নেওয়ার পরে যখন 6টা-7টা বাজে দরজাটা ওপেন হয়, লোকটা বাড়ায়, দুনিয়া কত সুন্দর। সে মনে করে যে এই যে বের হলাম, এখান থেকে আমি আরেকটা জেলখানায় ঢোকার আগ পর্যন্ত আমার একটু আরাম লাগবে। আরেকটা জেলখানা কই? তার ঘর। সরি বোন, আপনার তো ধারণা নেই যে আপনি আপনার ওই 4 দেওয়ালটাকে একটা জেলখানা বানায় ফেলছেন। শিকগুলো দেখা যায় না, কিন্তু আপনি সেগুলো ক্রিয়েট করছেন। ঘর সবসময় মেয়েদের, ঘর পুরুষের না। ঘর সাজাবে মেয়ে, ঘর বানাবে মেয়ে, ঘরটাকে পরিবার বানাবে মেয়ে। সেইটা আপনি ভুলভাবে করেছেন। কেন করেছেন, কি জন্যে করেছেন, নিশ্চয়ই কোনো কারণ আছে। আমি থাকলে, মানে আপনি আমার সামনে থাকলে হয়তো আমি উত্তরগুলো খুঁজতে পারতাম। কিন্তু জেলখানা না বানায় সেটা যদি আপনি আরামকে দ্বারা বানাতেন, সেটা যদি আপনি বিনোদনের জায়গা বানাতেন, স্বস্তির জায়গা বানাতেন, তাহলে আপনার জামাই আধা ঘন্টা আগে অফিস থেকে ভেগে চলে আসতো আপনার কাছে। এটা যে রকেট সায়েন্স তা কিন্তু না। 3-4টা জিনিস লাগে। কি? আরেকদিন বলবো। ঠিক আছে।